সই করেছি, 81 বার সই করেছি। তাহলে 81 বার? ইয়েস মাই লর্ড, ফটোগ্রাফ আছে, সব প্রুফ আছে। তাহলে 81টা ফটোগ্রাফ 81টাতে সই করেছেন? 81টা সই করেছি, 4টে ডেটে আমাকে ডাকে নেওয়া হয়েছিল। তাহলে 4টে ডেটে আমি দেখতে পান, দেখতে মাই যান? লর্ড সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ওনারা। আরে ঠিক আছে, আপনার কি বক্তব্য, আপনি দেখতে যান? বাচ্চাকে আমি প্রথম 15 প্রায় 14 বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে। কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। বাচ্চাটা আপনার কি? এইটাই প্রশ্ন, কারণ বাচ্চাটা আমার। কি ম্যারেজ সার্টিফিকেটের বুকের কপি পেয়েছেন? ইয়েস মাই লর্ড। আর অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেটটা কোথায়? অরিজিনাল আমাদের যে ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার মধ্যে কারুর কোনো সই ছিল না। তারপরে আমরা আরজিএম এর যে ম্যারেজ সার্টিফিকেট অফিস, সেখান থেকে আমরা সার্টিফাইড কপি যখন 1 বছর পরে তুলি, তখন দেখি যেখানে সেখানে সার্টিফিকেটের সমস্ত সই, আমার সই বা সাক্ষীদের সই বা ম্যারেজ অফিসারের সই সবকটাই আলাদা। ওইটা দরকার, তা নাহলে তো ম্যারেজ সার্টিফিকেট হবেই না। এইটাই তো ঘটনা, আমি 4 বার সই করেছি, 81 বার সই করেছি। তাহলে 81 বার? ইয়েস মাই লর্ড, ফটোগ্রাফ আছে, সব প্রুফ আছে। তাহলে 81টা ফটোগ্রাফ 81টাতে সই করেছেন? 81টা সই করেছি, 4টে ডেটে আমাকে ডাকে নেওয়া হয়েছিল। তাহলে 4টে ডেটে আমি এতগুলো সই করলাম, তাহলে আমার সইগুলো গেল কোথায়? এটা কত বড় কনস্পিরেসি, সেইটা নিয়েই আজকে 15 বছর ধরে এত কিছু মামলা, যেটা মনে হচ্ছে যে ম্যারিটাল ডিসপুট, কিন্তু এর পেছনে প্রত্যেকটা ক্ষেত্রেই কোর্ট থেকে শুরু করে নানান জায়গায় এরকম জিনিস হয়ে যাচ্ছে। প্রথম আমি ফরেন্সিকটা দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারেন, পরপর ডকুমেন্ট গুলো রয়েছে। ফার্স্ট মাইলর যে কি কি এখানে করা হয়েছে, এটা ওই আপনি কি বলছেন যে উনি আপনার স্ত্রী নন? তা আমি বলিনি। তাহলে কি বলছেন? যে ম্যারেজ সার্টিফিকেটে যে ফরজারি ঘটেছে সেইটা আমি বলছি। ম্যারেজ সার্টিফিকেটে ফরজারিটা করে কার উপকার হবে? কারুর, কেউ তো একটা ফরজারি করেছে আপনার মনে হ্যাঁ হচ্ছে। অবশ্যই। কোনো একটা কিছু পাওয়ার জন্যই করেছে, এমনি এমনি তো কেউ ফরজারি করবে না। সেটাই তো জানা যাচ্ছে না, একটা সেটা নিয়েই তো। মেনস্রিয়া তো হ্যাঁ থাকবে। অবশ্যই। সেটা কার লাভ হচ্ছে, কে কার করেছে, লাভ হচ্ছে? কে করেছে, সেইটাই তো জানার জন্য একটা মামলা এখানে অনারেবল হাইকোর্টে প্রথম যখন 5461/2016 করা হয়, সেখানে আমাকে লিবার্টি দেওয়া হয়। তারপরে 3352/2018-তেও লিবার্টি দেওয়া হয়। তারপরে যখন জজ সাহেব সমস্ত এসে করলেন, করে অর্ডার লিখলেন না, তখন 1153/2022 একটা রিট করা হয় তার এগেনস্টে। তারপরে তিনি বললেন যে আমি করব, এবং সেই পরে সেই মামলা এসে করা হয়, প্রসিড করা হয়। তারপর থেকে বহুবার অনারেবল হাইকোর্ট অর্ডার দিয়েছেন, কিন্তু কোনো পার্টি সেখানে আজ পর্যন্ত অ্যাপিয়ার হয়নি। এবং তারপরে নিচুর অ্যাডভোকেট, কোর্টে আপনার মামলাটা কিসের, ফরজারির মামলা? আমার তরফ থেকে একটা ফরজারি মামলা হয়েছে, আর 2-4টি মামলা অ্যাডভোকেটদের এগেনস্ট হয়েছে অনারেবল হাইকোর্টের এখানে এনকোয়ারি বসে। আর 10টা রিট পিটিশন এইরকম সংক্রান্ত পেন্ডিং পড়ে রয়েছে। সেটা বহুবার উঠেছে, অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার ঘরে বহুদিন অর্ডার হয়েছে, উনি লাস্ট বলেছিলেন যে সিবিআই বা আদার্স বডি দিয়ে এগুলো এনকোয়ারি করতে হবে, কারণ এসডিপিও বা এসিপি এনারাও করতে পারছে না। ওনারা বিভিন্ন জনের কাছে রিকুইজিশন চেয়েছিলেন, যে 10জন বিচারক এবং অন্যান্য বডির কাছে এসেছিলেন, তারাও দেননি। ফলে কন্টেম্পটো ফাইল হয়, তারপরে সেটাও ডিসপোজড হয়, যেটা বলছিলাম আগের দিন অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্ত, তার কাছে একটা মিথ্যা বলা হয় যে হ্যাঁ সমস্ত কিছু কোর্টে দেওয়া হয়েছে। তো উনি ওই জায়গাটা সেই জন্য ওপেন রাখলেন যে আপনি ডকুমেন্টটা দেখিয়ে দিন যে সমস্ত কোর্ট আমার কাছে মিথ্যে কথা বলেছে, কারণ এফিডেভিট করে এই কথাটা বলার কথা ছিল। ওনারা এফিডেভিট দেননি, শুধু সাবমিশন করে অ্যাডভোকেটরা বলছেন। আর অ্যাডভোকেটরা বলছেন যে এটা তো আমাদের দায় নয়, ওনারা আমাদের বলতে বলেছেন তাই আমরা বলেছি। তাহলে ডকুমেন্টটা আমি আবারও কালেক্ট করে আরেকবার আমি আসবো অবশ্যই। এইভাবে আমার লিটিগেশনটা বাড়ছে। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে ফরজারি ঘটছে, এবং বিভিন্ন ডকুমেন্টে 1, 2, 3 কল্যাণ কৃষ্ণ নন্দী 21, 22, 23 তারই যে ফরজারি ঘটনা ঘটছে, কার উদ্দেশ্য, কার লাভ, এটা তো এনকোয়ারিতে বার হবে অবশ্যই। কিন্তু আজকে 15 বছর ধরে এখনো তাও বেরোয়নি, এবং এই সংক্রান্ত সমস্ত পেন্ডিং রয়েছে। রিপোর্ট গুলোতে দেখতে পারেন ফরেন্সিকের মতামত এখানে দিয়ে দিয়েছে অ্যানালিসিস করে। কোথায়? এবং এই যে মাই লর্ড, প্রথমে 13 নম্বর পাতাতে ফার্স্টটা রয়েছে যে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেটেড 30/8/2009 ইজ দ্য ওয়ান সিট কন্টেন্টস কোশ্চেন সিগনেচার, এই এরকম যে ভাবে। ভদ্রলোক রজনীকান্ত দাস, হ্যাঁ, ডকুমেন্ট এক্সপার্ট, এনাকে কে এনগেজ করেছিল? এনাকে আমরা আনাপোল ডিটেকটিভ অফিসে গেছিলাম। সে আনাপোল ডিটেকটিভ অফিসে উনি যে এক্স ডাইরেক্টর ছিলেন সিআইডিতে, কিউইডির, সেইখানে উনারা এনগেজ করে এটা করেছিলেন। এবং কিউইডিতে এই অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাও যখন এইচডিপিও সাহেবকে বলেন আরো কেসগুলোতে, সেগুলোর রিপোর্ট যায়, এবং সেখানে এইচডিপিও সাহেব আমাকে ডাকার পর 34টা কপি এরকম বিভিন্ন অ্যাডভোকেটের আর বিভিন্ন পার্সনের সিলেক্ট করেন। কিন্তু তারপরে 6টা এই কোয়েশ্চেনেবল পৌঁছয়।
আমার সেখানেও একটা প্রশ্ন আছে, আমি ফাইলও করেছি পরবর্তীতে, যে আমি দিলাম 34টা, 34টা কি করে হয়ে গেল 6টা? এবারে 6টা যে হলো সেখানে তারা ধরাও পড়েছে। এবারে ঘটনা হচ্ছে কি কি আজ পর্যন্ত এই 3 বছর ধরে এই আরেকটি কন্টেম্প মামলা যেখানে হয়েছে সেখানেও মিথ্যা সাবমিশন ঘটেছে, যে না কোর্ট সমস্ত কিছু ডকুমেন্ট দিয়েছে। অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা এটা বোঝার পর আরেকটা অর্ডার দিয়েছিলেন যে যদি ফার্দার আরো কিছু ডকুমেন্ট লাগে, মানে যেগুলোর ওপর ফরেন্সিক হয়েছে তার ছাড়াও কিন্তু আরো কিছু ডকুমেন্ট আছে, এটা ওনার নজরে এসেছিল। তো সে ফার্দারটার উপরে ফরেন্সিক হয়নি। কিউইডি মতামত দিয়েছে যে ফরেন্সিকে আমরা এগুলো ধরতে পারলাম, কিন্তু বাকিগুলো আমরা ধরতে পারছি না, আবার ফরেন্সিক প্রয়োজন। তো সেই ক্ষেত্রেও আবার ফরেন্সিক এখনো হয়নি, ফলে এটা জটিলতর হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো রিলিফ পাইনি। আর ঘটনা হচ্ছে কি কি যে কার কে করছে কারা রিলিফ, এই সম্পর্কে কোর্টেরও যে মতামত, কোর্টও বারাসাত কোর্ট তার জাজমেন্টে লিখে দিয়েছেন যে আমি সমস্ত দেখতে পাচ্ছি যে এই রকমের ফরজারি ঘটেছে, স্বীকার করছেন, কিন্তু কে করেছে কখন করেছে এটা বোঝা যাচ্ছে না। ইন দা মিন টাইম যখন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার কাছে আমি যখন এই মামলাগুলো নিয়ে প্রসিড করি, যে 10টা পেন্ডিং রয়েছে, তার মধ্যে সেকেন্ড জেম তার একটা অবজারভেশন দেন যে এগুলো যেহেতু কোর্টে হয়েছে, তাহলে কোর্টের পরবর্তী পদক্ষেপের জন্য এই যা কিছু প্রসিডিংস হয়েছে 10টা সবকটাই অবৈধ। কারণ এটা ভয়েড অফ ইনিশিও এই কারণে যে MS বান্দেকর ব্রাদার্স সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে কোর্টের ভেতরে যদি কোনো বক্তব্য থাকে সেটা একমাত্র ACJM বা CJM ফরওয়ার্ড করবে এবং সেই অনুযায়ী হবে, ফলে আমার সেখানে বলার কোনো জায়গা নেই। এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু যখন এই ডকুমেন্টগুলো প্রথম যখন বারাসাত কোর্টে যারা জাজমেন্ট পাস করেছেন তারা কিছু পাননি, ফলে এই জায়গাটা উনি কি করে জানলেন, এখনো ইনভেস্টিগেশন অথরিটিও কিন্তু বলতে পারেনি যে আগে না পরে। এখানে আমি আবার বেশ কয়েকটা ফাইল করেছি, তাতে বলা হচ্ছে যে অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে ওই কি সতীমা কুরেশি নাকি নামটা আমি একটু দেখে বলতে পারবো, তাতে বলা হচ্ছে যে আদার দ্যান কোর্ট যদি ফরজারি ঘটে এবং ফরজারি যা সাবমিশন করা হয়েছে উইদিন কোর্ট, সেই ক্রিয়েশনটা যদি বিফোর কোর্ট হয়ে থাকে ইন্টেনশনালি, আপনি তাহলে এটা প্রাইমারি রিলিফ কি চাইছেন? প্রাইমারি রিলিফ যেটা চাইছি, আমি এই ইনফরমেশনটা চেয়েছি, এবং ইনফরমেশনটা কি এটা একটু বুঝতে গেলে সেটা হচ্ছে কি কি ঘটনাটা ঘটেছিল যখন অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ লার্নের ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন, সেই সময় তিনি একটা কল করেছিলেন যে আমার RTI ভিত্তিতে। প্রথম RTIটা আমি করেছিলাম যে 40-15 বলে যে একটা কেস হয়েছে, যার ভিত্তিতে আমার 5461 অফ 2018 16-এ সাবমিশন করা হয় যে উনি আমাদের কোনো কাগজ দেননি, সেই জন্য আমরা কেসটা ডিসমিস করে দিয়েছি। এই ঘটনাটা আমি জানতে পারলাম 3 বছর বাদে, এবং সেখানে দেখা গেল যে একজন ভদ্রমহিলা তিনি গেছেন এবং সাপোর্টিভ কিছু ডকুমেন্টস গেছে, জজ সাহেবকে বোঝানো হয়েছে যে 40-15 বলে একটা কেস হচ্ছে এবং সেটি এই ভদ্রমহিলার কেস, এই ভদ্রমহিলা হলেন ওনার স্ত্রী, সুতরাং সবকিছু হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, সেই জন্য এটাকে ডিসমিস করা হোক। জজ সাহেব এটা ডিসমিস করে দিলেন। এবারে যখন কাগজটা এলো, উনি প্রথমে সোমসুব্র বাবু ছিলেন, সোমসুব্র ঘোষাল, তিনি বললেন যে আমার এখানে 2 দিন আসেননি, থার্ড দিন ওনাকে কল করার পর থার্ড দিন উনি আসেন RTI অ্যাপিলে। উনি বললেন যে এখানে আমার কি দোষ, এই ঘটনাটা এরম ভাবে সাজানো হয়েছে, এবং তার সাপেক্ষে উনি বললেন আমাকে একটা ecourt.gov.in এর, আপনি চাইছেনটা কি? কিছু ইনফরমেশন হ্যাঁ, চাইছেন? ইনফরমেশনটা যে এই যে 40-15 সংক্রান্ত যে এই ডকুমেন্টগুলো 20-15 সাহেবকে দেখানো হলো, 407-15 ট্যাম্পারিং করে 40-15 দেখানো হলো, এবং এই মামলাগুলো করা হচ্ছে বলছে যে লেকটাউন থানা এনকোয়ারি করেছে, কেসটা হয়েছে ব্যারাকপুর কমিশনারেট না, জিডি অনুযায়ী যে বলা হচ্ছে যে কল্যাণ কৃষ্ণ নন্দী এই কেসটা কোথায় হয়েছিল কে করেছিল এইরকম সব এক ঘুরিয়ে মিনিট, ঘুরিয়ে 10টা। 1775-16 জিডি কি আপনি পেয়েছেন? না, এইটা কোর্টে সার্টিফাইড কপি দেওয়ার পর 3352-তে আমরা ফাইল করেছি, সেই অত অনুযায়ী একটা নম্বর পেয়েছি। বলে লাভ নেই, আপনি কি জিডিটা পেয়েছেন? পেশেন্টটা পেয়েছেন আপনি? উড ইউ হ্যাভ দি রেকর্ডেড হ্যাঁ, এইটার একটা ইনফরমেশন আমি পেয়েছি। এই ইনফরমেশনটা যখন আমাকে লেকটাউন থানার তরফ থেকে দেয়া হয়, তখন তখন কি হয়েছে? তখন সেখানে দেখলাম যে তারা উত্তরগুলো এড়িয়ে গেছেন, তারা বলছেন যে সব ব্যারাকপুর থানা জানে। সেইটা যখন আমি পাই তখন এই 7 1775 জিডি কি আপনি পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ পেয়েছি তো, ওদের পেয়েছে। Lord, as সেটা per the ওইখানে ফাইল করা আছে এই পরবর্তী ক্ষেত্রে সাপ্লিমেন্টারি। all the answers are there. দেখি কি বলছে। Page 22, সাপ্লিমেন্টারিটার মধ্যে আছে, page 22, all answers are there. সাপ্লিমেন্টারির মধ্যে আছে মাই লর্ড। Still receive RTI
The- হলুদ সার। এই যে আপনি- এই যে বিধাননগর কমিশনার এইখানে দেখেন। ম্যাডাম আপনার কাছে হাতে উঠেছে which is the copy of the supplementary affidavit. আপনি কি আপনার বাচ্চাকে দেখতে পান, দেখতে মাই যান? লর্ড, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন উনি। আরে ঠিক আছে, আপনার কি বক্তব্য, আপনি দেখতে যান? বাচ্চাকে আমি প্রথম প্রায় 14 বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে। কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। বাচ্চাটা আপনার কি? এইটাই প্রশ্ন, কারণ বাচ্চাটা আমার নয়, কারণ সেই সময় উনি ওখানে থাকতেন না। আমি ডিএনএ টেস্ট চ্যালেঞ্জ করেছি, সেই জন্যই আমাকে মারা হয়। এবং দ্বিতীয়বারও মারা হয় সিজেএম কোর্টে, যখন এই অনারেবল হাইকোর্টের অর্ডার সত্ত্বেও কোর্টের এজলাস চলছে জজ সাহেবের সামনে, এবং আমি তাদের আইডেন্টিফাই করে দিয়েছি। বারাসাত কোর্টে সিজেএম কিছু বলেননি, সেখানে বার ভাঙচুর করার মতো জায়গা, বার রেজলিউশন করছে ওনাকে ছেড়ে দিন, সেই কমপ্লেনও এখানে রাখা আছে। আমি কিন্তু এখনো কিন্তু করিনি, কোনো কিছুই প্রসিডিংস করিনি। আপনার কি মনে হচ্ছে যে এখানে আর কার ইনভলভমেন্ট থাকতে পারে? মাই লর্ড, এই এটা বলতে গেলে বলতে এই গেলে আরেকটা সুইচ অফ করুন সাপ্লিমেন্টারিরও প্রচুর প্লিজ, সুইচ